আসসালামু আলাইকুম। আমি শিহাবুল রাতুল। আমি পলিটেকনিক তরিনতে ব্যাচেলর করতেছি এখন। আহ, আমার সাথে আছে মোহাম্মদ রাফিউল ইসলাম ভাই। উনি ইউনিভার্সিটি অফ তরিনতে ব্যাচেলর করছেন। তো আমাদের এখনকার টপিকটা হচ্ছে ফার্স্ট ইয়ারের এক্সপিরিয়েন্স এবং চ্যালেঞ্জ। আমি এবং ভাই দুজনেই ফার্স্ট ইয়ারে। তো আমরা সেই নিয়ে একটা কথা বলবো আর কি এখন। আহ, তো সর্বপ্রথম হচ্ছে ইতালিয়ান একাডেমিক সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো। তো ইতালিয়ান একাডেমিক সিস্টেমটা অনেকটা বাংলাদেশের থেকে ডিফারেন্ট। আমরা বাংলাদেশে অনেক কিছুই পড়ি যেগুলো হয়তো বা অনেক সময় আমরা বুঝি না। কারণ আমরা যখন ম্যাথ করি আমরা হয়তো বা ফর্মুলা দিয়ে করতেছি, এবং অনেক কিছুই অনেক সোজা। এখানে ইতালিতে প্রবলেমটা হচ্ছে এখানে অনেক থিওরি হেভি, মানে কারিকুলামটা অনেক থিওরিটিক্যাল। তো সেক্ষেত্রে যেটা হয় যে এখানে যখন আমরা প্রথমবার আসি, তখন অনেকে আর কি এই জিনিসটা ধরে উঠতে পারি না। আমাদের ক্ষেত্রে ওই সমস্যাটা হয়েছে। মোটামুটি যাদের সাথে মিশছি তাদের মধ্যে অনেকেই প্রবলেমটা ফেস করছে প্রথমে। যেমন ম্যাথমেটিক্সে আমরা বাংলাদেশে ম্যাথমেটিক্স এর জিনিসটা সব থেকে বেশি হয় যে বাংলাদেশে আমরা অনেক বেশি জাস্ট অ্যাপ্লাইড ম্যাথটা করি। বাট এখানে অনেক থিওরিটিক্যাল, অনেক থিওরি জানতে হচ্ছে, আমাদের শিখতে হচ্ছে। আহ, অনেক ক্ষেত্রে অনেকে এটা মানে আহ, এই প্রেশারটা নেওয়ার কষ্ট হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইতালিতে অনেক বেশি, মানে খুব বেশি এক্সাম নাই। আমাদের লেকচারে আপনার পুরো সেমিস্টারের মধ্যে দেখা যাবে জাস্ট একটা এক্সাম একদম লাস্টে। যার কারণে অনেক বেশি মানে ওই ক্ষেত্রে কষ্ট হয়ে যায় যে একটা এক্সাম এন্ড মাঝখানে কোনো ফিডব্যাক লুপ নাই যে আমি কতটুকু অগ্রসর হয়েছি আমি সেটা বুঝতে পারতেছি না। তো দেখা যায় যে এই কারণে অনেকেই পিছায় পড়ে। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আমাদের বাংলাদেশের মতন পুরা লেকচার প্রত্যেকটা কয়েক সপ্তাহ পর পর আপনার যেই অ্যাসেসমেন্ট গুলো হয়, সিএ হয়, ওইগুলো হবে না। তো আমাদের এখানে পুরাটা আপনার হচ্ছে আপনার ছাড়, আপনি যদি ক্লাস করেন করবেন, না হলে না করবেন। ওরা খুব একটা কেয়ার করে না। তো সেই ক্ষেত্রে এটা অনেক বড় প্রবলেম হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কারণ আমরা অভ্যস্ত না আমাদের নিজেদের নিজেদের যেই দায়িত্বটা নিজে নেওয়ার ক্ষেত্রে। তো তারপরে আসি হচ্ছে ইতালিয়ান গ্রেডিং সিস্টেম এবং এক্সাম সেশনের সিস্টেমটা নিয়ে। তো ফার্স্ট ইয়ার কেন, প্রত্যেক ইয়ারে ইতালিতে মূলত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তিনটা সেশনে এক্সাম হয়। যেমন উইন্টার সেশন থাকে হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে, এটা মূলত ফার্স্ট ইয়ারের যে এক্সাম সেটার জন্য। তো এখানে সামারে একটা সেশন থাকে জুন জুলাইতে, এবং অটামে একটা থাকে হচ্ছে আপনার সেপ্টেম্বরে। এখানে একটা বিষয় হচ্ছে ফার্স্ট ইয়ারে যদি ফার্স্ট সেমিস্টারের যে লেকচার এইগুলো আপনার সাবজেক্ট গুলো থাকে জানুয়ারি ফেব্রুয়ারিতে, ওইখানে দেখা যায় যে মাল্টিপল টাইম দেওয়া যায়। এবং সেকেন্ড সেমিস্টারের যে সামার সেশনের যে এক্সাম গুলো থাকে ওই ওই সময় আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম গুলো দেওয়া যায়। তো আবার অটোমে সেপ্টেম্বর আবার দুই সেশনের এক্সামই দেওয়া যায় আপনার। জুন জুলাইতে যেমন সেকেন্ড সেমিস্টারের মেইন এক্সাম আসলে। তো এই জিনিসগুলো অনেকে হয়তো। এই যে তোদের ভিডিওটা জি, একটু মিউট করলে ভালো হয় ভাই। মিউট মিউট করা হয়েছে। কন্টিনিউ করো। জি, জি, ধন্যবাদ। তো এই জিনিসগুলো যখন প্রথমবার আসে অনেকেই জানে না, যার কারণে দেখা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে পাসপোর্ট মানে কোন সাবজেক্টটা পাস হয় না, জুন জুলাইতে যেটা এক্সাম দেওয়া যায় এটা জানে না, তো সেপ্টেম্বর আরেকবার দেওয়া যায় এটা জানে না। তো এই জন্য অনেকে পিছায় পড়ে। এই জন্য আর কি জানানো মেনলি। তো তাছাড়া আপনার ইতালির গ্রেডিং সিস্টেমটা আবার আমাদের থেকে একটু ডিফারেন্ট। ইতালিতে প্রত্যেকটা সাবজেক্ট গ্রেডিং হচ্ছে 30-এর মধ্যে। তো 30-এর মধ্যে পাস মার্ক থাকে হচ্ছে আপনার 18-তে। তো 60%, আমাদের বাংলাদেশে যেমন 33% আমরা কাউন্ট করি ম্যাক্সিমাম টাইম, ইতালিতে 60%-এ কাউন্ট করে। 18 মার্কে পাস। আর অনেক এখানে কিছু এক্সট্রা পয়েন্ট থাকে প্রত্যেক সেমিস্টারে। তো সেই এক্সট্রা পয়েন্ট গুলো যদি পাওয়া যায় 30-এর উপরে যখন মার্ক আসে, তখন সেটারে 30 এল নামে বলা বলা হচ্ছে, 30 লাউ দে, অর্থাৎ 30 উইথ অনার্স। তো এটা হচ্ছে একটা এক্সট্রা পয়েন্টের জন্য। তেমন কিছুই না তাছাড়া। তারপরে আমরা আসি হচ্ছে আপনার স্কলারশিপের ব্যাপারে। তো ফার্স্ট ইয়ারে আমাদের যে জিনিসটা স্কলারশিপ, মানে ইতালির প্রথম স্কলারশিপটা নিয়ে আমরা কথা বলি যে স্কলারশিপে আমরা কি কি পাই। এখানে যে রিজিওনাল স্কলারশিপ থাকে, রিজিওনাল স্কলারশিপের মধ্যে টিউশন ফি কভার করে ওরা, আপনার ইয়ারলি অ্যালাউন্স দেয়। তারপর আপনার হচ্ছে এখানে যে ক্যান্টিন থাকে ইউনিভার্সিটি, সেই ক্যান্টিনে আমরা আমরা বলি মেনসা। তো ওইখানে আমাদের লাঞ্চ এবং ডিনারের সুবিধা থাকে ম্যাক্সিমাম টাইম ধর সাবসিডাইজ রেটে, কম দামে। তারপর হচ্ছে আপনার ডরমিটরির সুযোগ আছে। তো ডরমিটরির সুযোগ ওরা যে কাজটা করে যে যেখানে ডরমিটরি আছে যেসব রিজিয়নে, ওরা ওই স্কলারশিপের থেকে ডরমিটরির যে টাকাটা কেটে নেয়। যেমন আমাদের এখানে হচ্ছে আপনার 250 ইউরোর মতন কেটে নেওয়া হচ্ছে আপনার ডরমিটরির জন্য। আর আরেকটা সব থেকে এখানে স্কলারশিপের ব্যাপারে সব থেকে বড় যে প্রবলেমটা আমাদের বাংলাদেশের স্টুডেন্ট ফেস করে সেটা হচ্ছে অনেকের ভিসা পাইতে পাইতে ডিসেম্বর অথবা আরো পরে হয়ে যায়। তো যার কারণে যখন তারা আসে তখন
স্কলারশিপের যে ডেডলাইন থাকে সেই ডেডলাইনটা মিস করে ফেলে। তো ডেডলাইন মিস করার কারণে দেখা যায় স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে না। প্রথম সেমিস্টারে আসার পরে অনেকেই সাফার করে এই জিনিসটার জন্য, স্কলারশিপ পায় না, দেখা যায় যে সেকেন্ড ইয়ারের আগ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছে না। তো এখানে যদি কেউ আসে এটার জন্য আসলে প্রিপারেশন নিয়ে আসা উচিত, যে ফার্স্ট ইয়ারে যদি দেরি করে আসে তাহলে যাতে সার্ভাইভ করতে পারে। এখানে আসলে এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে ইতালির ব্যুরোক্রেসি নিয়ে যদি কথা বলি। ইতালির ব্যুরোক্রেসি আসলে, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের ব্যুরোক্রেসি খারাপ, ঠিক আছে, বাট ইতালির ব্যুরোক্রেসি অনেক ক্ষেত্রে বাংলাদেশের থেকেও খারাপ। যেমন পেপার ওয়ার্ক অনেক স্লো বলতে বিশ্বাস করার মতো না। এখানে দেখা যায় যে আমাদের যে, আমি আসছি একটা জানুয়ারিতে, বাট আমার আমার যে রেসিডেন্ট পারমিট পাইতে পাইতে জুন জুলাই চলে যাবে, 5-6 মাস, 1 বছর চলে যায় যারা অন্যান্য ভিসায় আছে তাদের। তো এই ক্ষেত্রে প্রচুর স্লো, এন্ড এর মধ্যে দেখা যায় যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ওরা বলবে যে ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট আপনার নাই। তো সেটার পেপার ওয়ার্ক রিকোয়ারমেন্ট অনেক বেশি। তাছাড়া আপনার দেখা যাবে যে অনেকগুলো অফিসে আপনার দৌড়াদৌড়ি করতে হবে, আসার পরে প্রেফেক্টুরা, তারপর পোস্ট অফিসে আপনার কাগজ জমা দিতে হবে, সেইখান থেকে আপনাদের ইমিগ্রেশন অফিস যেটা কোস্তুরা, সেখানে যাইতে হবে, আবার ওইখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর অনেক মানে কমপ্লেক্স একটা সিস্টেম এখানে। এটা মানে ব্যুরোক্রেসি খুবই বাজে, যদি তুলনা করা যায় ধরেন ওয়েস্টার্ন অন্য কান্ট্রির সাথে। এটা একটু বিরক্তির একটা বিষয়। আর এরপরের টুকু আসলে কথা বলবো আমার রাফিল ভাই আমাদের সাথে। ওনার কাছে পুরোটা পাস করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার আওয়াজ স্পষ্ট যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি জি, ধন্যবাদ। আহ, আহ, আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমার বন্ধু পূর্বে যে কথাগুলো বলে উনি আর কি আপনার ইউনিভার্সিটি রেসিডেন্সে অ্যাকোমোডেশন নিয়েছিলেন এবং উনি ওনার পার্সপেক্টিভ থেকে উনি কিছু ওনার পয়েন্ট অফ ভিউ শেয়ার করেছেন। আর আমি রেসিডেন্সে আমি অ্যাপ্লাই করিনি এবং আমি হলো বাইরে অ্যাকোমোডেশন নিয়েছিলাম, তো আমার পার্সপেক্টিভ থেকে আমি আরো কিছু শেয়ার করতে পারি। তার মধ্যে যদি কেউ এরকম ডিসিশন নেয় যে আমি ইউনিভার্সিটি রেসিডেন্সে থাকবো না, আমি হলো বাইরে থাকবো, এটা কিছু প্রোজ আছে কিছু কনস আছে। যেমন অ্যাডভান্টেজ সাইড গুলো হলো আপনার রেসিডেন্সে আপনি যদি অ্যাপ্লাই করেন, তো এমন না যে আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করলেন, আসলেন অক্টোবরে এবং সঙ্গে সঙ্গে সিট পেয়ে নেবেন। কারো কারো ক্ষেত্রে সে অক্টোবরে নভেম্বরে পেতে পারে, কারো কারো ক্ষেত্রে জানুয়ারিতে। ইভেন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড মাত্র এই মার্চ মাসের দিকে সে অ্যাকোমোডেশন পেল ডর্মে, এত লেটে সে লাস্ট সেপ্টেম্বরে অ্যাপ্লাই করে। তো এটা সবারই জন্য কনভিনিয়েন্ট হবে এরকম না। তো যদি বাসা নিয়ে নেওয়া যায় তো এটা অনেক বেস্ট হয়। বাসায় 3 বছরের জন্য আমি থেকে গেলাম। কিন্তু বাসার যে খারাপ দিকগুলো হচ্ছে সেটা হচ্ছে যে মূলত যত বড় শহর তত বেশি রেন্ট এবং বাসা পাওয়া তত বেশি টাফ। আর তুরিনে আমি থাকি, তুরিনের তুলনামূলক বাসা পাওয়াটা ওই লেভেলের টাফ না, তবে মিলান রোমে বাসা পাওয়া অনেক বেশি টাফ। আর বাংলাদেশিদের ওপর একটা খারাপ নেগেটিভ আছে, এই জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশিদেরকে আরো বেশি ওরা যাচাই বাছাই করে বাসা দেয়। আমার এক ফ্রেন্ড দেখা যাচ্ছে যে রোমে বাসা নিতে গিয়ে অনেক রকম ডকুমেন্ট চেয়েছে, ব্যাংক স্টেটমেন্ট, মানে বাসা নেওয়ার জন্য ওর সলভেন্সি প্রমাণ করতে অনেক কিছু দেখে। আর একদম মেন সিটিতে তো রেন্ট অনেক হাই থাকে, তারপরেও মোটামুটি একটু সাবারবান এরিয়াতে নিলে খুব বেশি সমস্যা হয় না। আর বাসা নেওয়ার ক্ষেত্রে এজেন্সি ছাড়া বাসা নেওয়া যায়, এজেন্সি ছাড়া বাসা নিতে পারা যায়, কিন্তু এটা আসলে অনেক অনেক টাফ এবং অনেক টাইম কনজিউমিং। তো দেখা যায় কি যে আমাদেরকে এজেন্সির আশ্রয় নিতেই হয় এবং এজেন্সির আশ্রয় নিতে গিয়ে যদি আমরা একটু অসতর্ক থাকি তাহলে একটু ঝামেলায় পড়তে পারি। কারণ অনেক এজেন্সি আছে যারা আসলে স্ক্যামার। তো ওইভাবে আসলে এখানে এসে জিজ্ঞেস করলে এবং অলরেডি ওই এজেন্সির মাধ্যমে বাসা নিয়েছি, এভাবে আমরা যদি খোঁজ খবর লাগিয়ে বাসা নিতে পারি তাহলে এসব আহ যারা ফ্রড এজেন্সি আছে সেগুলো আমরা সহজেই এড়াতে পারবো। আমার পার্সোনালি এক বড় ভাই ছিলেন, উনি যখন প্রথম ইতালিতে এসেছিলেন তখন উনি বুঝতে পারেননি। ওনাদের 2-3 জন গ্রুপ তারা এজেন্সিকে টাকা দিয়ে বাঁচানোর চেষ্টা করছিল, ওইখানে প্রায় 500-1000 ইউরো মতো ওনাদের সম্মিলিত ভাবে লস গেছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে সতর্ক থাকতে হবে।
আর এরপর হলো প্রথমত পার্ট টাইম জবের ব্যাপারে যদি বলি, আমাদের যে স্কলারশিপের যে অ্যামাউন্টটা দেওয়া হয়, এটা আমাদের থাকা খাওয়ার জন্য আমি মনে করব মোর দ্যান ইনাফ। অন্তত যথেষ্টই আমি বলবো, ওরা ওইভাবে ক্যালকুলেট করে দেয়। তো পার্ট টাইম জবের একটা জেনুইন স্টুডেন্টের কখনোই পার্ট টাইম জবের প্রয়োজন পড়বে না। কারো ক্ষেত্রে যদি স্কলারশিপ মিস যায় এবং আহ, কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে পার্ট টাইম জব প্রয়োজন হতে পারে। তবে ইউনিভার্সিটি ভেদে এবং সাবজেক্ট ভেদে আসলে পার্ট টাইম জব কন্টিনিউ করা অনেক ক্ষেত্রে টাফ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো কি যে পার্ট টাইম জব করলে পড়াশোনার প্রতি ফোকাসটা খুবই মানে জোরালো ভাবে কমে যায়, পড়ালেখার প্রতি ফোকাস থাকে না। তখন দেখা যায় যে তার ক্যারিয়ারে ভালো ইম্প্যাক্ট পড়ে। আর নর্মালি যেটা রুলস সেটা হলো যে 20 ঘন্টা সপ্তাহে কাজের লিমিট। কিন্তু 20 ঘন্টা কাজের লিমিট এটা যখন দেখা যায় যে কোনো স্বনামধন্য কোনো আপনার প্রতিষ্ঠানে আপনি ওয়ার্ক একদম পারমিট পেপার সবকিছু বৈধ কাগজ নিয়ে কাজ করবে, তখন ওটা ওরা ফলো করে। যেমন কেউ ম্যাকডোনাল্ডস কাজ করলো, তখন একদম কাটে কাটে 20 ঘন্টায় দিবে, বা ওইরকম কোথাও কাজ করলো। কিন্তু নর্মালি যখন কেউ রেস্টুরেন্টে কাজ কাজ করতে যাবে, তখন এইগুলো কোনো কিছু ফলো করা হয় না। দেখা যায় কি যে সে নর্মালি তখন 6-7 ঘন্টা ডিউটি হয়ে যায়, 6 থেকে 8 ঘন্টা ডিউটি হয়ে যায়, আবার সপ্তাহে 5 দিন। তো ওইটা আসলে তখন পড়ালেখা অন্তত বিএসসি কন্টিনিউ করা, ব্যাচেলরে অনেক একাডেমিক প্রেসার থাকে, এটা খুব টাফ হয়ে যায়। আর বিভিন্ন ধরনের অড জব করে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশন ওই রকম থাকে না যে আমরা ডেস্কে বসে কোনো জব করতে পারবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অড জব করা লাগে, সেটা ডেলিভারি হতে পারে, ডিশ ওয়াশিং হতে পারে, আর অন্যান্য হতে পারে। আর ইতালিতে এন্ট্রি করার পর থেকে আমাদের আগে থেকে একটা মাথায় এই ইন্টেনশন রাখতে হবে যে আমাকে ভাষা শিখতে হবে। কারণ যতক্ষণ আমি ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে আছি, ততক্ষণ পর্যন্ত ভাষার কিছু সেরকম প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, ইংলিশে সবকিছু হয়। তবে যদি আমি ইউনিভার্সিটি এরিয়ার বাইরে যাই, তাহলে যেখানেই যাই না কেন আমাকে ভাষা লাগবে। আমি ব্যাংকে যাই, আমি যেখানে যাই, পুলিশ স্টেশন যাই, আমি যেখানেই যাই, আমাকে ভাষা লাগবে। আর যে কোনো জবের ক্ষেত্রে কোনো কোনো জবে অনেক ভালো ভাষা জানা লাগে, তবে নর্মাল ডিসোসিং মিসোসিং ডেলিভারি এগুলোতে খুবই বেসিক লেভেলের ভাষা জানা লাগে, খুব বেশি অ্যাডভান্স লেভেলের ভাষা লাগে না। তবে আমাদের ইতালিতে লং টার্মে থাকতে গেলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা মাস্ট। আর এরপরে যদি আমি বলি যে ভাষা, এই যে ব্যারিয়ার এটা কাটানোর ক্ষেত্রে দেখা যায় কি যে ইউনিভার্সিটি থেকেই কিছু কোর্স থাকে। কারো কারো ক্ষেত্রে ফার্স্ট ইয়ারই থাকে 3 ক্রেডিটের কোর্স, কারো কারো ক্ষেত্রে এটা পরে নেওয়া যায়, অপশনাল থাকে। তো ইউনিভার্সিটির কোর্স থাকে, আবার বিভিন্ন এদের এনজিও থাকে, অনেক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, ওইগুলো থেকেও শিখা যায়। অনেকে আমরা মোবাইলে অ্যাপে শিখতে পারি। আর ইতালিতে ইতালিয়ান অনেক ফ্রেন্ড থাকবে, ফ্রেন্ডদের সাথে প্রতিনিয়ত যদি আমরা উঠা বসা করি, সেখান থেকেও আমরা দেখা যাচ্ছে খুবই সহজে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে পারি। আর ল্যাঙ্গুয়েজ জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ যদি আমরা যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি ইতালি থেকে আবার অন্য কান্ট্রিতে আমি যেহেতু মুভ করবো, সেহেতু আমি খুব বেশি ল্যাঙ্গুয়েজ শিখবো না, তাহলে ঠিক আছে, একটা বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ শিখে থাকলে হয়ে যাবে। তবে যদি আমি ইতালিতে আরো বেশি থাকার প্ল্যানিং করি, তাহলে ল্যাঙ্গুয়েজ ছাড়া ইম্পসিবল। আর যদি কালচারের বিষয়টা বলি, দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশে ছিলাম একটা কালচারের মধ্যে, আমরা একভাবে চলেছি, একভাবে উঠেছি। নতুন কন্টিনেন্ট, নতুন দেশ, সবকিছু আলাদা। তো অনেক রকম দেখা যাচ্ছে যে আমাদের ইনসিডেন্টের মুখোমুখি হওয়া লাগতে পারে। বাংলাদেশে হয় কি যে ফেসবুকে আমরা যেভাবে বিদেশটাকে কল্পনা করি, রিয়েলিটিটা এতটা এরকম না। ফেসবুকে আমরা অনেকেই ফ্যান্টাসিতে ভুগি। এছাড়া মানুষ বাড়িয়ে নিজের সম্পর্কে অনেক বেশি তুলে ধরে, সে যতটা না তার অর্জন, তার চেয়ে সে অনেক বেশি গর্জন। এখন আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে যদি আহ একজন মুসলিম হিসাবে আমি বলি যে এখানে বসবাস করতে কোনো সমস্যা হয়েছে কিনা, জেনারেলি কোনো প্রবলেম হবে না। ওই ধরনের কমিউনিটিতে থাকতে হবে, মসজিদের সাথে কানেক্টেড থাকতে হবে, এবং ওই অনেকে দেখা যায় যে এইগুলো মিস করে ফেলে, দিয়ে তখন আনইনটেনশনালি সে অন্য কালচারের দিকে চলে যেতে পারে। তবে যদি এরকম হয় তাহলে হবে না। আর আহ, এমনিতে ইসলামোফোবিয়া এগুলো অনেক কম, তবে কম হলেও এক্সিস্ট করে। একেবারেই
নাই না এক্সিস্ট করে, এমনকি রেসিজম এক্সিস্ট করে। আমি পার্সোনালি নিজেও এগুলোর শিকার হয়েছি। আর ভাষা না জানলেও আপনাকে একটু ছোট করে দেখবে। ভাষা না জানলে, যেমন আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, তখন আমাকে, আমি ইতালিয়ান জানি না, তখন বলছে যে ইউ শুড বেটার লার্ন ইতালিয়ান। আমাকে ইতালিয়ান শিখতে বললো আর কি। এরকম অনেক রকম হতে পারে। আর এমনিতে তাছাড়া ওইভাবে বেশি না, তবে হালকা পাতলা এগুলো হবে, খুবই অল্প পরিমাণে। আর আমাদের আমরা যখন একটা ডিসিশন নিচ্ছি, আমরা একটা দেশ সিলেক্ট করছি বা বিভিন্ন জায়গায় আমরা আমাদের ক্যারিয়ারের জন্য, তো এটা অনেক মানে লং টার্মে ইফেক্ট ফেলবে। আমার দেখা যাচ্ছে যে আমার পুরো জীবনেরই একটা বিশাল বড় একটা ডিসিশন নিচ্ছি। অনেকের ক্ষেত্রে হতে পারে কি তার পুরো লাইফের সবচেয়ে বড় ডিসিশন। তো আমরা কখনোই শুধুমাত্র ফেসবুকের মুখরোচক পোস্ট বা ইউটিউবের ব্লগ এগুলো দেখে ডিসিশন না নিয়ে, যে সরাসরি ওই জায়গায় যারা থাকে তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমরা ডিসিশন নিই, তাহলে এটা হবে সবচেয়ে বেস্ট। আর এটুকুই আমার পক্ষ থেকে বলা ছিল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।